শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি আছানা পরিবারের পক্ষ থেকে। আমি সাবরিন। আহ অ্যাজ ইউজুয়াল আমি জাস্ট ৪-৫ দিন যাবতই আমরা করোনা নিয়ে এবং এর সাথে রিলেটেড সম্পর্কিত বিভিন্ন ব্যাপার নিয়ে আমরা কথা বলে এসেছি বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিদের সাথে। সেখানে আমাদের এমপি মহোদয় ডক্টর মনিরুল হক স্যার ছিলেন এবং বিভিন্ন সাইকিয়াট্রিস্ট, মনোরোগ বিশেষজ্ঞ সবার সাথে আমরা কথা বলেছি। তারই পরিপ্রেক্ষিতে আজকে আমরা আমাদের গেস্ট হিসেবে আমন্ত্রণ জানিয়েছি অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর শামীম রিজওয়ান স্যারকে, যিনি এপিডেমিওলজি ডিপার্টমেন্টে আছেন এবং যিনি টিজি হেলথে আছেন প্রোগ্রাম ম্যানেজার অফ মেন্টাল হেলথ হিসেবে। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ভালো আছি আলহামদুলিল্লাহ। অনেক ধন্যবাদ স্যার আপনাকে। আমরা জানি স্বাস্থ্য অধিদপ্তর আসলে এই মুহূর্তে সবচেয়ে ব্যস্ততম সময় পার করছে, তার মধ্যে আপনি আমাদেরকে আপনার মূল্যবান সময়ের মধ্যে একটু সময় দিলেন স্যার, অনেক ধন্যবাদ স্যার জয়েন করার জন্য। আপনাকেও ধন্যবাদ। দর্শক, আপনারা সবাই জানেন যে বিশ্বজুড়ে করোনা ভাইরাসের এখন আসলে ব্যাপক সংক্রমণ, বাংলাদেশও আসলে এর ঊর্ধ্বে নয় এবং দিন দিন এখানে সংক্রমণ ব্যাপকভাবে বেড়ে যাচ্ছে। আজও আমরা নতুন করে 18 জন রোগী আক্রান্তের নিউজ পেলাম। তো সেই ব্যাপারে আমরা স্যারের কাছে একটু বিস্তারিত জানতে চাইবো। সে আপনাদের যদি কোনো কমেন্ট থেকে থাকে প্লিজ একটু আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দিন। আপনারা আমাদের এখানে মতামত জানাতে পারেন, সেখান থেকে আমরা কমেন্ট গুলো পিক করে আমরা স্যারের কাছে পেশ করব এবং স্যার আশা করছি প্রত্যেকগুলোর উত্তর দিবেন। স্যার, তাহলে প্রথমেই একটু জানতে চাচ্ছি যে বাংলাদেশে এই মুহূর্তে বর্তমান পরিস্থিতি সম্পর্কে। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে যেটা আপনারা অফিসিয়ালি জানেন, জি আমরা ওই স্বাস্থ্য অধিদপ্তর থেকে যে প্রেস রিলিজের মাধ্যমে যেটা আপনাদেরকে জানাই, জি অফিসিয়ালি যদি আমরা বলি বাংলাদেশের পরিস্থিতি আসলে সেটাই। আচ্ছা যে বিষয়টা আমি এখানে তুলে ধরতে চাই সেটা হচ্ছে এরকম যে এখন আমাদের যেহেতু টেস্ট করার জায়গার সংখ্যা বেড়েছে এবং জি এট দ্য এন্ড অফ দিস মান্থ, এই মাসের শেষ দিকে আমরা প্রায় 28টা সেন্টারে পিসিআর মেশিনের মাধ্যমে আমরা যেটা বলি আরটি-পিসিআর, রিপিট টেস্ট পিসিআর, সেটা জি করতে সক্ষম হব। তো যত বেশি আমরা পরীক্ষা করতে পারবো তত জি বেশি রোগ ধরা পড়বে। সেই হিসাবে আমাদের মধ্যে 18টা কেস যে ধরা পড়েছে, বৈশ্বিক যে ট্রেন্ড, জি সেই হিসাবে আমি বলবো আশঙ্কার তো অবশ্যই, কিন্তু এটা অস্বাভাবিক না। এটা আমাদের প্রেডিকশনের মধ্যে ছিল যেরকম ঘটতে যাচ্ছে। আচ্ছা আচ্ছা স্যার। স্যার, সেক্ষেত্রে বিশ্বজুড়ে যে করোনা ভাইরাসের খুঁটিনাটি নিয়ে নিয়মিত হালনাগাদ করে যাচ্ছে ওয়ার্ল্ড ওমিটার নামে একটা ওয়েবসাইট। তো এখানে আজকে আমাদের বিভিন্ন ডেইলি নিউজ পেপারে এটার বরাত দিয়ে বিভিন্ন নিউজ এসেছে। তো এটা সর্বশেষ যে পরিসংখ্যান দিয়েছে তাতে বাংলাদেশের মৃত্যুর হার ওরা বলছে 11.43%, যেটা চীনে করোনায় মৃত্যুর হার অনেক কম ছিল। বাংলাদেশের সামনে আছে শুধু কেবল মৃত্যুপুরী বনে যাওয়া ইতালি, যাদের 12.25%। তো সেক্ষেত্রে স্যার বাংলাদেশের ডেথ রেটটা কিন্তু এশিয়ার মানে সাউথ এশিয়ার মধ্যে অনেক বেশি। তো এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। শোনেন, এটা হচ্ছে আপাত দৃষ্টিতে যেটা মনে হয় সেটা সাধারণ মানুষকে সবসময় মিস ইন্টারপ্রিট করে। আপনি যদি 3জন মানুষকে পরীক্ষা করেন, তার জি মধ্যে যদি একজন মানুষ মারা যায় তাহলে সেখানে হবে 33%। আপনি যদি 10জন মানুষকে পরীক্ষা করেন, তার মধ্যে যদি 2জন লোক মারা যায় তাহলে হবে 20%। জি আমরা যদি সাফিসিয়েন্ট পরীক্ষা করতে পারতাম, আমরা জি যদি অনেক মানুষ পরীক্ষা করতে পারতাম, তাহলে দেখতেন যে রোগ ধরা পড়তো। ধরেন এই এই আজকে যে ধরা পড়েছে 18 জন, তার মধ্যে জি একজন মৃত্যু। খেয়াল করেন জি বিষয়টা। জি আজকে স্ট্যাটিস্টিক যদি ধরেন 18 জনে একজনের মৃত্যু, সেই হিসাবে মৃত্যু কিন্তু পার্সেন্টেজের করে হিসাবে কম। এই জি হারটা তো আমরা হিসাব করি নিচে, একটা ডিনোমিনেটর থাকে নিচে, জি জি নিচের সংখ্যা যত বড় হবে জি তত কিন্তু আপনার হারটা কমে যাবে। যেহেতু আমাদের জি নিচের সংখ্যাটা কম, এই জন্য হারটা বেশি লাগতেছে, বিষয়টা এরকম। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। স্যার, আরো একটা প্রশ্ন আছে, যে ক্ষেত্রে হচ্ছে বিশ্বে যে সমস্ত দেশগুলোতে আসলে করোনা খুব প্যান্ডেমিক আকারে ধারণ করেছে, সেই সমস্ত দেশগুলোতে পরিসংখ্যান যদি আমরা পর্যালোচনা করি দেখা যাবে যে 14 থেকে 21 দিন সময়ের মধ্যে করোনার মহামারীর প্রকোপ স্পষ্ট ছিল। আর শুধুমাত্র আমেরিকায় ওরা 24তম দিন বলছে অফিসিয়ালি। তো বাংলাদেশে এই 26তম দিনে এসে পরীক্ষা হয়েছে এবং যে ক্ষেত্রে আজকে 2000 পরীক্ষায় আমরা মাত্র 61 জন শনাক্ত হয়েছে। তো সেক্ষেত্রে স্যার অন্য দেশের তুলনায় কিন্তু বাংলাদেশে শনাক্ত যারা হয়েছে আক্রান্ত সংখ্যা অনেক কম, যদিও আপনি বলেছেন অলরেডি যেহেতু আমাদের টেস্ট সেভাবে করে করা হচ্ছে না। আহ, আবার আমাদের সুস্থ হয়ে বাড়ি ফেরার সংখ্যাও কিন্তু অনেক বেশি। তাহলে আমরা কি বলতে পারি যে আমরা যে এই যে মহামারীর প্রকোপটা অলরেডি পার করে ফেলেছি, নাকি বা আমাদের সামনে আরো
হাই পিক কিছু আসতে পারে? এইরকম বিষয়টা এখনই বলা যাবে না, ইটস টু আর্লি টু প্রেডিক্ট। আচ্ছা। যে জিনিসগুলা এগুলা হচ্ছে আসলে রোগ তত্ত্ববিদ্যার বিষয়, এগুলা কঠিন বিষয়, দর্শকদের জন্য এত সহজ করে বলার চেষ্টা করি আমি। ঘটনাটা যেটা ঘটে কোনো একটা দেশে, প্রথমে এই মহামারীর দুই ধরনের কার্ভ থাকে। একটা হচ্ছে পয়েন্ট সোর্স এপিডেমিক, একটা হচ্ছে প্রোপাগেটেড সোর্স এপিডেমিক। পয়েন্ট সোর্স এপিডেমিকটা হচ্ছে, ধরেন এক বিয়ে বাড়িতে সবাই দাওয়াত খেতে গেল, খাবারের মধ্যে ভেজাল ছিল, সবার একদিনে অসুখ হয়ে পরের দিন সবাই ভালো হয়ে গেল বা 2 দিন পর। তার মানে আপনার কার্ভটা হবে শার্প পিক শার্প ফল। কিন্তু যদি আপনি প্রোপাগেটেড এপিডেমিক ধরেন, সে হবে 1 জন থেকে 2 জন, 2 জন থেকে 4 জন, 4 জন থেকে 16 জন, এরকম করে এক্সপোনেনশিয়াল গ্রোথ হবে। এটা ম্যাথমেটিক্যাল, 2 দুগুণে 4 হবে না, 2 দুগুণে 16 হয়ে যাবে, কারণ ওই মানুষ যে রাস্তা দিয়ে যাবে সেইভাবে। তা আপনি দেখেন, প্রথমটা শুরু হওয়ার পর যেভাবেই হোক, স্কুল কলেজ বন্ধ করার পর এবং কিছু সরকারি সিদ্ধান্ততে আমরা আশ্বস্ত ছিলাম, আমরা ভালো ছিলাম বলবো সেই হিসাবে। তারপর এই যে লোকগুলা, প্রথমে একটা সিদ্ধান্ত আমি বলবো যে আমাদের স্বাস্থ্যের অনুকূলে ছিল না, সেটা হচ্ছে বাইরে থেকে লোকগুলা এসে বিভিন্ন জায়গায় ছড়ায় পড়া, বিদেশ থেকে আসা। তারপরে যেটা হলো, গার্মেন্টস গুলা বন্ধ করার পর সবগুলা মানুষ দৌড়ায় বাড়িতে চলে গেল, তারপর আবার সব মানুষ চলে আসলো। আপনি যদি আবার চলে যাচ্ছে সবাই, এইভাবে যদি করতে থাকে তাহলে তো আপনার গ্রোথ, এটা আপনি কোনোভাবেই রেজিস্ট করতে পারবেন না। এটা এই রোগের হার কখনোই রেজিস্ট করতে পারবেন না, আপনি কমাতে পারবেন না। আচ্ছা, বুঝতে পেরেছি। সেক্ষেত্রে কিন্তু যেহেতু প্রবাসীদের কথা একটা বলাই হলো, আজকে আমাদের নিউজ এসছে যে মন্ত্রণালয় অলরেডি আরো প্রবাসীদেরকে ফিরিয়ে আনার একটা প্রসেসিং চলছে। সেক্ষেত্রে কুয়েত থেকে আসবে, দক্ষিণ কোরিয়া থেকে আসবে, তো অলমোস্ট আমরা যেটুকু জানতে পেরেছি 350-র উপরে প্রায় প্রবাসী আসবে। তো সেক্ষেত্রে কি প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, কেউ তো আসলে মানছে না সেভাবে যে হোম কোয়ারেন্টাইন জিনিসটা, প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের কোনো ব্যবস্থা কর্তৃপক্ষ নিতে পারে কিনা? প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনের ব্যবস্থা অলরেডি হয়েছে, আশকোনা হাজে ক্যাম্প, তারপর আপনার তুরাগের এখানে আমাদের সেনাবাহিনীর তত্ত্বাবধানে কোয়ারেন্টাইন সেন্টার হয়েছে। দেখেন, আমি বলবো বিদেশ থেকে যারা এখন আসবে, তারা বরং আসাটা আমাদের জন্য, যদি চলেও আসে আমাদের জন্য ট্র্যাক করা তাদের সহজ। যে আসবে তো এয়ারপোর্ট থেকে আর কোথাও যেতে পারবে না, যেহেতু আমরা ওয়েল প্রিপেয়ার্ড, কাজেই তাদেরকে আমরা একটা জায়গায় নিয়ে আমরা রাখতে পারবো। কিন্তু যেটা যারা আগে এসে ছড়িয়ে পড়েছে বাংলাদেশের বিভিন্ন জায়গায়, আপনার আরেকটা জিনিস মনে রাখতে হবে, একটা মানুষ হাঁচি বা কাশি দিলে যেমন ছড়ায়, তার সাথে আরেকটা বিপদের কথা আছে, সেটা হচ্ছে আপনার 50 to 60% and even some cases 70% of the people they are asymptomatic। সে হাঁচিও দিবে না, কাশিও দিবে না, তার জ্বরও হবে না, একটু জ্বর থাকতে পারে। তো সে তো তার রিস্কটা, বাংলাদেশের মানুষের ট্রেন্ড, সে তো এটা ইগনোর করবে। মানে তার আসলে যেটা হবে সেটা হবে সেন্স অফ ইনভালনারেবিলিটি, সে বুঝবে না তার যে সমস্যা, সে ঘুরে সে ছড়ায় যাবে। এখন তার হয়তো ইমিউনিটি ভালো, তার হয়তো শরীর স্বাস্থ্য ভালো, সে টিকে গেল, তার যে বয়স্ক মা অথবা তার বাড়ির পাশে যে ভদ্র মহোদয় বা ভদ্র মহিলা যাদের প্রিডিসপোজিং হার্ট ডিজিজ বা ডায়াবেটিস আছে, সে কিন্তু তখন আক্রান্ত হয়ে। বিষয়টা এরকম। এই রোগের সবচেয়ে ভয়ঙ্কর দিকটা হচ্ছে, একদিক ভালো দিক, আরেক দিক ভয়ঙ্কর দিক, যে এই রোগের মধ্যে মৃত্যু হার বা কেস ফ্যাটালিটি কম। আরেকটা জিনিস খারাপ দিকটা হচ্ছে, এই রোগের অ্যাসিম্পটোম্যাটিক পরিস্থিতিটা অনেক বেশি, কাজেই ইউ নেভার নো। বাংলাদেশের মানুষ কি হয়, অসুখ না হলে তো হাসপাতালে আসে না, সে নিশ্চিন্তে ছড়াইতে থাকবে সে কমিউনিটিতে। এই জন্যই আসলে আমরা হোম কোয়ারেন্টাইনটাকে প্রেফার করি। আচ্ছা, কিন্তু স্যার এই ক্ষেত্রে কিন্তু ধরেন আপনার একটু সর্দি, আমরা কিন্তু মৃদু সংক্রমণের জন্য আমরা কেন অনলাইন প্ল্যাটফর্মটা কেন ইউজ করতে বলি? আমাদের 16263 বা 333, সেখানে হাজারের উপর ডাক্তার ফোনে সেবা দিয়ে যাচ্ছেন। কেন বলি আসলে, আমরা কি চাই মানুষ হাসপাতালে না আসুক? না, আমরা সেটা চাই না। আমরা মনে করি যে লোকটা বাড়ি থেকে রওনা দিবে, সে রিক্সায় আসবে, সাইকেলে আসবে, সে এসে পানের দোকানে বসবে, চায়ের দোকানে একটু বসবে, দুপুরে তার ক্ষুধা লাগলে সে হোটেলে খাবে, কারণ সে তো তখনও ডায়াগনোস্টিস না। সে যে রাস্তা দিয়ে যত জায়গা দিয়ে আসবে, সে যত জিনিস ধরবে ছুবে, সে তত জায়গায় ছড়াবে। এই জন্য মূলত আমরা মৃদু সংক্রমণের মানুষগুলাকে আমরা বলি আপনারা বাড়িতে থেকে চিকিৎসা নেন।
জি স্যার, এই ক্ষেত্রে দুটো কোশ্চেন অ্যারাইজ হয়ে গেছে। কারণ প্রথমত হচ্ছে এখন আবার বাংলাদেশের যারা এসব মৃদু সংক্রমণ আছে অনেকে হয়তো বুঝতেও পারছেন, সিমটম গুলো দেখা যাচ্ছে, কিন্তু ওনারা তথ্য গোপন করছেন। ওনারা ফোন দিচ্ছেন না, হটলাইনে ইয়ে করছেন, জানাচ্ছেন না, এবং মনে করছেন যে একটা আইসোলেশনে থেকে চলে যেতে হবে বা ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে, এরকম একটা ব্যাপারটা, একটা ভীতি জন্মে গেছে। তো এই রোগীদের তথ্য গোপন করার ব্যাপারে কিন্তু আরো বেশি কমিউনিটি ট্রান্সমিশন হচ্ছে বলে সবাই ধারণা করছে। তো এই ব্যাপারে যদি একটু কিছু বলতেন। শোনেন, যখন একটা নতুন রোগ আসে, জি। নতুন রোগ বা নতুন ঘটনা ঘটে, এটা তো একটা বৈশ্বিক মহামারী। জি। এটা এপিডেমিকের সাথে সাথে ইনফরমেশনের একটা এপিডেমিক হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ভাষায় এটার বলে ইনফোডেমিক। আচ্ছা। যখন এরকম ইনফরমেশনের এপিডেমিক হয়, আপনি জানেন যে আমাদের বিভিন্ন গ্রামের মানুষ থেকে শুরু করে আমাদের বিভিন্ন এই ধর্মীয় লোকজন থেকে শুরু করে স্টিগমা ছড়ায় নেয় এমন লোক নাই। একজন কি একটা 1Q76 দিয়ে কি একটা 13 বলে কিছুদিন প্রচার করলো। জি। তারপর আরেকজন বলল যে খেজুর খেলে কালিজিরা খেলে ভালো হয়ে যায়। ভালো হয়ে যায়। এরকম করে বিভিন্ন গরম এই জন্য আসবে না, কেউ বললো ঘন ঘন চা খেলে আসবে না। আপনি দেখেন চীন হচ্ছে চায়ের দেশ, ওই দেশ থেকে পৃথিবীতে চা সারা পৃথিবীতে। ওরা কি চায়ের অভাবে মারা গেছে এতগুলা মানুষ? এটা তো ঠিক জি। না, ঠিক না? ঠিক না। জি কাজে স্যার। আমরা যখন এরকম একটা এপিডেমিক হয় তখন বিভিন্ন ইনফরমেশনের এপিডেমিক হয়, আমরা সেগুলা জি। দেখি এবং আমরা মানুষকে সবসময় বলি সত্যিকারের তথ্যগুলা নিতে। যেটা জি। খারাপ দিক তখন হয় কি, যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা এখন বলছে যে জি। রোগীকে করোনা রোগী বলা যাবে না, জি। ওই পরিবারকে করোনা পরিবার বলা যাবে না, টোলার আচ্ছা। বাক্যে করোনা এলাকা বলা যাবে না। বলতে হবে এই ভদ্রলোক করোনা রোগে কোভিড-19 আক্রান্ত, অথবা উনি জি। কোভিড-19 রোগের চিকিৎসা নিচ্ছেন, অথবা উনি জি। কোভিড-19 রোগ থেকে সেরে উঠেছেন। আমি যদি জি। আরেকটু আপনারে বলি, আপনি দেখেন এই মহামারী বাংলাদেশে শুরু হওয়ার পর হুম। মাস্ক বানান না মাস্ক বানান এই নিয়ে মারামারি করে 15 জন আহত হয়েছে। জি স্যার। রাজবাড়ীতে রাজবাড়ীতে করোনা রোগে মারা গিয়েছিল, মারা যায়নি, এটা নিয়ে মারামারি করে একজন নিহত, 12 জন আহত। গোবিন্দগঞ্জে এক ছেলে ঢাকা থেকে গিয়েছে সে বাড়িতে, তাকে এমন ভাবে সামাজিক ভাবে বুলিং বা অপমান করা হয়েছে, সে সুইসাইড করেছে। সুইসাইড করেছে। জি। এখন বিষয়টা এমন দাঁড়িয়েছে যে আপনাকে যদি মনে করেন আপনার সিমটম, জি। পরিস্থিতি এমন যে সে মনে করতেছে সে যদি করোনার পরীক্ষা করতে যায় তাহলে তার একটা লেবেলিং ইফেক্ট হবে, বলবে এই জি। করোনা ওই করোনা এরকম করবে। কাজেই জি। জি। এই স্টিগমার জন্য, এই সামাজিক ভাবে এই যে এই স্টিগমা গুলা, কুসংস্কার গুলো এমন ভাবে ছড়ানোর জন্য মানুষ নিজে মনে করলো যে সামান্য সিমটম, আমি বাড়িতে বসে থাকি, তাও আমার জি। নাম করোনা হোক বা আমার পরিবারের নাম করোনা পরিবার হোক, এটা আমি জি। চাই না। জি। 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 এটা মনে করেন একদিক দিয়ে ভালো কাজ করতেছে, আরেক দিক দিয়ে খারাপ কাজ করতেছে। ভালো কাজ করতেছে, তার যদি মৃদু সংক্রমণ থাকে তাহলে সে ভয়ে লজ্জা বা সামাজিক সংস্কারের ভয়ে সে ঘরে বসে আছে, একদিক দিয়ে ভালো, সে ছড়াচ্ছে না। জি। জি। সিমটম বেশি হলে তারে তো আপনি বেঁধে রাখতে পারবেন না, যতই সংস্কার থাকুক সে চলে যেত। কাজে জি। কিছু কিছু আমাদের জন্য আসলে ভালোও বয়ে আনে কখনো কখনো। জি স্যার, অনেক সুন্দরভাবে বলেছেন। আসলে আমাদের বিল্ডিং এও আজকে এই ব্যাপারে প্রতিবেশীরা কথা বলছিল যে কারো যদি কোনো রকম একটা ফ্লু বা এরকম এরকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে পুরো বিল্ডিং যখন লকডাউন করে দেবে, আমরা কিভাবে বেরোবো, কিভাবে খাবো, মানে তাদের এই চিন্তাতেই সবাই আসলে ইয়ে হয়ে যাচ্ছে। তো ব্যাপারটা আসলে বাংলাদেশে ভাবে করে ছড়িয়ে গেছে। স্যার, একটা প্রশ্ন আছে, যেটা হচ্ছে প্রাইভেট হসপিটাল গুলো দেখা যাচ্ছে ম্যাক্সিমাম এখন ক্লোজড লিখে তারা ঝুলিয়ে দিয়েছে। তো আহ, সবার প্রশ্ন হচ্ছে যে আমরা নতুন হসপিটাল তৈরি করার জন্য কেন যাচ্ছি, বা এই এই প্রাইভেট হসপিটাল ভেন্টিলেটর বা আইসিইউ সিস্টেম গুলো আরো ভালো, তাহলে কেন আমরা এদের সাহায্য নিচ্ছি না, বা এরা কেন আমাদেরকে করোনা আক্রান্ত রোগীদেরকে সেবা দিচ্ছে না? এই বিষয়টা একটু অন্যভাবে দেখতে হবে। জি। আপনি সবসময় আপনার ইমোশনটা দেখবেন, জি। আর যে যার জায়গা থেকে প্রাইভেট হাসপাতাল আলারা কিন্তু তাদের সুবিধাটা দেখবে। ওটাও তো তার ব্যবসা, ওটার মধ্যেও তার লোকজন আছে, তার পেশা, ব্যবসা, তার সম্পত্তি, তার বাড়িঘর, সেরকম বিষয়গুলো খুব এমপ্যাথেটিক্যালি দেখতে হবে সবার বিষয়টা। আমি কখনো সাপোর্ট করি না সমস্ত প্রাইভেট হাসপাতালগুলো খুলে সব জায়গায় করোনা রোগীর চিকিৎসা হোক। আমি জি। যেটা বিশ্বাস করি, যেটা মনে করি, করোনা রোগীদের জন্য প্রাইভেট হাসপাতালগুলার, যাদের অনেকগুলা শাখা আছে, একটা শাখাকে তারা করোনা রোগীর জন্য ডেডিকেট করে দিক। আমি চাই না একটা রোগী এসে আরো 10টা রোগী ছড়ায় যাক। প্রাইভেট হাসপাতাল খুলে দেওয়া মানে কি আপনি সব জায়গায় করোনা রোগীর চিকিৎসা দিতে চান? আপনি কি আমার সমস্ত সরকারি হাসপাতালে করোনা রোগীর জন্য আপনি চিকিৎসা দিতে চান? সেটা তো আরো আপনি নিজের বিপদ নিজে ডেকে আনবেন।
আমরা চাই সরকারি হাসপাতালগুলোতে যেমন আলাদা আলাদা করোনা কর্নার থাকবে, সেইখানে যে ডাক্তার থাকবে সেই ডাক্তার 2 জন বা 3 জন ডেডিকেটেড করে দিবে, তারা 8 ঘন্টা পর পর ডিউটি করবে, তারা টানা 7 দিন ডিউটি করার পর 14 দিন রেস্টে যাবে বা 7 দিনের কোয়ারেন্টাইনে যাবে, তারপর আবার নতুন করে। আপনি যদি সমস্ত ওয়ার্ড সব দিক দিয়ে খুলে দেন, সব ডাক্তার যদি একবার ইনফেক্টেড হয়ে সবাই কোয়ারেন্টাইনে চলে যায়, তাহলে তো মানুষ অন্য রোগেই মরে যাবে। করোনা তো পরে, মানুষের অন্যান্য অসুখ বিসুখ আছে, তো হাইপার টেনশন, ডায়াবেটিস, এইগুলো তো আছে, এইগুলোতেই মানুষ মরে যাবে সব। তো সেই জন্য সেই ক্ষেত্রে আমি প্রাইভেট মেডিকেল কলেজগুলো বা প্রাইভেট হাসপাতালগুলোর কথাও বলবো, ওনারা যেন এরকম করে সরকারের মডেলে বা নিজেরা সুন্দর একটা মডেল করে আলাপ আলোচনা করে সেবার ব্রত নিয়ে ওনারা হাসপাতাল দিচ্ছেন। তো এখন একটা রোগ ঠেলতে পারেন না, তাহলে কি করতে হবে? চিন্তা ভাবনাকে কাস্টমাইজ করতে হবে। সেই আমরা চাই সেই করোনা কর্নার করুক, করোনা বেড করুক আলাদা করে, করোনা ইউনিট করুক, এটা অন্যান্য হাসপাতাল অন্যান্য রোগী দেখার চেয়ে একটু আলাদা হবে। জি 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 স্যার, এক্ষেত্রে সবাই আসলে এখন বলছেন, বিভিন্ন ফেসবুক গ্রুপেও আমরা দেখতে পাচ্ছি অনেকে পোস্ট যে ডক্টরদের সাথে একটা মিসট্রাস্টের আসলে একটা ব্যাপার ঘটেছে, যেটা হচ্ছে রোগীরা নর্মাল কারো ডায়াবেটিক্স প্রবলেম বা হাইপার টেনশন প্রবলেম নর্মাল কোনো ফেনোমেনা নিয়ে গেলেও চিকিৎসকরা নাকি সেবা দিতে রাজি হচ্ছেন না। সেই ব্যাপারে স্যার যদি একটু কিছু বলতেন। দেখেন, যখন করোনা রোগ ছিল না তখন চিকিৎসকদেরকে সাধারণ মানুষ গন্ডগোল করে নাই, ডাক্তাররা মার খায় নাই মানুষের হাতে। এখন বিষয় হচ্ছে, এটা হচ্ছে একটা মানে কি বলে, একটা মানুষের তো হাত হচ্ছে দুইটা, আর একটা হাত আছে যেটা এখন এখন একটা একটা বৈশ্বিক সিচুয়েশন এরকম যে ফ্লু বা কাশির রোগী বা জ্বরের রোগী করোনা হওয়ার একটা সাসপেক্টেড কেস, যে সাসপেক্টেড কেসে যে ডেফিনেশন বিশ্ব স্বাস্থ্য সংস্থা আমাদেরকে দিয়েছে, আপনি সেটার মধ্যে দেখবেন যে বিষয়গুলো আছে, তার মধ্যে একটা জ্বরের কাশির রোগী, এবং যেহেতু বয়স্ক রোগীরা এরকম হতে পারে, সেই হিসেবে একজন ডাক্তার উনি কিছুটা আতঙ্ক বোধ করতেই পারেন। কিন্তু আমরা এমনটা সব সময় দেখি না। এরকম যদি আমরা দেখতাম তাহলে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে বাংলাদেশের 67% যত মৃত্যু হয়, 67% মৃত্যু হয় হাইপার টেনশনে। হাইপার টেনশন মানে নন কমিউনিকেবল ডিজিজে, তার হাইপার টেনশন, ডায়াবেটিস, সিওপিডি, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ এবং ক্যান্সার, মোট মৃত্যু 67% মৃত্যু। তা এখন আপনি বলেন কয়টা কমপ্লেন এরকম হয়েছে? 16 কোটি মানুষের দেশ, এত লক্ষ লক্ষ ডাক্তার, লক্ষ লক্ষ রোগী, এরকম দু একটা বিচ্ছিন্ন ঘটনা হয়তো ঘটে থাকতে পারে, কিন্তু এটা সার্বজনীন ঘটনা না। তাহলে আপনারা অনেক বেশি শুনতে পারতেন বা নিজের অভিজ্ঞতা থেকে বলতে পারতেন। জি 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 নিশ্চয়, অনেক ধন্যবাদ স্যার। আপনার খুবই পরিচিত একজন মানুষ এবং আমার শ্রদ্ধেয় স্যার, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ এর অ্যাসোসিয়েট প্রফেসর ডক্টর হেলাল স্যার কমেন্ট করেছেন। উনি বলেছেন, এই ভাইরাস থেকে কি হার্ড ইমিউনিটি ডেভেলপ করতে পারে? হার্ড ইমিউনিটি কি সেটা যদি আমাদের ব্যাখ্যা করতেন তাহলে ভালো হতো। সেই সাথে আরেকটা বিষয় আমাদের জানাবেন যে আমাদের দেশের মানুষ কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় সতর্ক বার্তায় কম সাড়া দিল কেন? আমাদেরকে রিস্ক কমিউনিকেশনে কোনো দুর্বলতা ছিল? হেলালের কাজই হচ্ছে কঠিন কঠিন প্রশ্ন করা। হেলালের প্রশ্ন সাধারণ মানুষের জন্য না। হেলালের প্রশ্ন যেটা হচ্ছে, সেটা হচ্ছে হার্ড ইমিউনিটির যে কথাটা বলা হয়েছে, এটা হচ্ছে বলা হয় এখন পর্যন্ত, এগুলো কোনোটাই এভিডেন্স এখনো দাঁড় হয় নাই। যেমন আমরা যদি মিজলসের কথা বলি, হামের টিকার কথা, কেউ যদি বলে যে আমরা যদি 87% বা 90% মিজলস কাভার করতে পারি তাহলে 10% ভ্যাকসিনের দরকার নাই, এটা কমিউনিটির অন্যান্যরা হার্ড ইমিউনিটি ডেভেলপ করে দেয়, এরকম করে আমরা বলি। কোভিড ভাইরাসের বেলা এরকম বলে যে একটা পপুলেশনের 50% যদি এফেক্টেড হয় তাহলে হার্ড ইমিউনিটি বাকি পপুলেশনের ডেভেলপ করবে। এখন হেলালের কাছে প্রশ্ন, বাংলাদেশের 50% মানুষ মানে 8 কোটি মানুষ, তার মধ্যে যদি 5% মর্টালিটি হয় বা সিভিয়ার কেসেস হয় এবং 2% মারা যায়, ওই যে গুজবের মতো করে, সেমি গুজবই আমি বলবো, যে কিছুদিন আগে একটা তথ্যপাত্য কোথা থেকে নিয়েছে আমি জানি না, বলেছে যে 20 লাখ লোক মারা যাবে। এইগুলো হচ্ছে এই অঙ্ক করে করে বলা, যে যদি কোনো কিছু না থাকে, যদি অর্ধেক মানুষ আক্রান্ত হয়ে যায় বাংলাদেশের, তাহলে সেটা 2% সিভিয়ার কেসেস হবে, তার মধ্যে কত, সেই রকম হিসাব করে বলা। আমরা তো ঝুঁকি জীবনেও নিতে পারবো না যে হার্ড ইমিউনিটি কবে হবে। হার্ড ইমিউনিটি হইতে হলে আপনার দেশের অর্ধেক মানুষ আক্রান্ত হইতে হবে। তা আমরা কখনো চাই অর্ধেক মানুষ আক্রান্ত হইলে সেই আক্রান্তের যে অংশটা সিভিয়ার হবে সেটা সামাল দেওয়ার মতো হেলথ সিস্টেম আমাদের নাই। এটা আমাদের পক্ষে ট্যাকেল করা কখনোই সম্ভব না। 40 লাখ আইসিইউ বেড,
40 লাখ মানে ধরেন 20 লাখ 30 লাখ আইসিইউর সিভিয়ার কেসে যদি হয়ে যায়, এইগুলো আপনি সামাল দেওয়ার মতো ম্যান পাওয়ারও নাই, লজিস্টিক বাদ দেন, আপনি ম্যান পাওয়ারও নাই, আমাদের সিস্টেমটাই সেরকম নাই, সেটা আমরা চাইও না, আমাদের সেরকম হওয়ার সম্ভাবনাও নাই। এই হচ্ছে একটা। আরেকটা প্রশ্ন কেন করলো স্যার, কর্তৃপক্ষ কর্তৃক প্রদেয় সতর্কবার্তায় মানুষ কম সাড়া দিল কেন? রিস্ক কমিউনিকেশনের কোনো দুর্বলতা ছিল কিনা? শোনেন, আপনি যখন রিস্ক কমিউনিকেট করবেন, রিস্ক কমিউনিকেশনের একটা মূল কথা ও নিজেও বলেছে, আমিও এটার উপর পড়াশোনা করেছিলাম, ওর সাথে আমি শেয়ারও করেছিলাম। সেটা হচ্ছে এমন, রিস্ক কমিউনিকেশনের প্রথম কথা হচ্ছে ক্রেডিবিলিটি। যে লোক বলবে সে একজন ক্রেডিবল মানুষ হইতে হবে। ডাক্তার যদি ইঞ্জিনিয়ারের কথা বলে, ডাক্তার যদি বিল্ডিং কেমন করে হয়েছে সেই কথা বলে, তাহলে মানুষ, সে তো ক্রেডিবল পারসন না ফর দ্যাট থিং। ইঞ্জিনিয়ার যদি চিকিৎসার কথা বলে, কোনো চিত্রনায়িকা যদি কোভিড রোগের কথা বলে, ঠিক না, সেটা তো ঠিক না, সে তার চেয়ে তো ভালো জানা লোকজন আছে, কাজেই ক্রেডিবল হবে না। ট্রাস্টওয়ার্দি হচ্ছে মানুষ যখন দেখে একটা মানুষকে সে বিশ্বাস করে, কারণ সে সত্য কথা বলে এবং সে তথ্য ঝুঁকিপূর্ণ হোক আর যাই হোক, সে মানুষকে সত্যি ইনফরমেশনটা সবসময় দেয়, তাহলে তার ট্রাস্টওয়ার্দি দিতে হবে। আর একটা জিনিস হচ্ছে মানুষকে ইনফরমেশনটা সবসময় কন্টিনিউয়াস ফ্লো রাখতে হবে। এখন আমি আপনাকে বলি, আপনি যে রিস্ক কমিউনিকেট করবেন, আপনার আরো একটা খেয়াল রাখতে হবে, আপনি যে কমিউনিকেশনটা করলেন, যে ইনফরমেশনটা দিলেন, সেইটার সাপোর্টিভ এনভায়রনমেন্ট আপনার দেশে আছে কিনা। আপনি যদি বলেন সব লকডাউন, কোনো মানুষ বার হতে পারবে না, তাহলে সেই মানুষের খাওয়া, সেই মানুষের নিরাপত্তা, সেই মানুষের ইলেকট্রিসিটি বিল, সেই মানুষের বাড়ি, এগুলো আপনাকে নিশ্চিত করতে হবে। আপনারা যদি বলি যে এই আপনি হাঁটবেন প্রত্যেকদিন সকালবেলা, তাহলে তো আপনার হাঁটার রাস্তা দিতে হবে। আপনি তো জ্ঞানী, আপনি জানেন যে হাঁটতে হবে, কিন্তু আপনি তো বাইরে দেখলেন মাছের বাজার বসছে, আপনি তো হাঁটতে পারবেন না। সেই জন্য আমি বলি যে কমিউনিকেশনের টাইপ অনুসারে, যে রিস্ক কমিউনিকেশনের মেথড অনুসারে ট্রাস্টওয়ার্দি ক্রেডিবল লোক থাকা যেমন জরুরি, তেমন আরেকটা বিষয় হচ্ছে যে ইনফরমেশনটা দিচ্ছেন বা যে তথ্যটা আপনি মানুষকে দিচ্ছেন, সেটা মানুষ পালন করতে গেলে তার অনুষঙ্গগুলা রেডি করা জরুরি, ঠিক না? আপনি যদি মানুষকে বলেন এই যে আজকে সবাই রাগারাগি করতেছে, আমি জানি এটা নিয়ে আমার গালিগালাজও করতে পারে মানুষ, আজকে যে সবাই গালাগালি করতেছে, বিজিএমইএ বলে নাই সব মানুষ ঢাকা চলে আসলো, বিজিএমই তো এটাও বলেনি সব মানুষ বাড়িতে গেল কেন, সেইটাও তো ছড়াইছে তখন তারা যাওয়ার সময়। আশাটা তো অবশ্যই হয়েছে, সেই বিতর্কে আমি যাব না, কিন্তু যেদিন ছুটি হইলো দলে দলে মানুষ কেন গেল, বিজিএমই তো বলে দেন যে সবাই দলে দলে বাড়িতে চলে যান। অবশ্যই স্যার, এটা নিয়ে আবার অনেকে বলছে যে এক্ষেত্রে কর্তৃপক্ষ যদি আগেই গণপরিবহন সব বন্ধ করে দিত, তাহলে তারা যেতে পারতো না, এই সংক্রমণটা গ্রামে গঞ্জে হয়তো হতো না। এটা নিয়ে আবার অনেকে প্রশ্ন আছে। আমি বলি মানুষকে মানুষের সমস্যাটা বুঝতে হবে। আপনি যদি করোনা রোগের বিস্তারের বিষয়গুলো দেখেন, সবগুলো হচ্ছে বিহেভিয়ারাল। আপনি হাঁচি দেওয়ার সময় নাক ঢেকে হাঁচি দিবেন, তার মানে এটা আপনার অভ্যাসের উপর ডিপেন্ড করে, ঠিক না? আপনি বারবার হাত দিবেন, এটা আপনার অভ্যাসের উপর ডিপেন্ড করে। আপনি মানুষের সাথে কোলাকুলি গলাগুলি করবেন না, হাত মিলাবেন না, এটা আপনার অভ্যাসের উপর ডিপেন্ড করে। আপনি সামাজিক যোগাযোগগুলা অন্যভাবে মেনটেন করবেন। কাজে আপনি দেখেন এগুলো হচ্ছে সব মানসিকতা বা ব্যবহারের সাথে সম্পর্কযুক্ত। একটাও কিন্তু লাঠি বাড়ি বাড়ার মতো না বা ইনজেকশন দেওয়ার মতো না। কাজে মানুষের আচরণ যদি আপনি বদলাতে না পারেন বা আমরা নিজেরা যদি বদলাতে না পারি, তাহলে আসলে এটা সম্ভব না। আমি আজকে দেখেছি ঢাকা শহর লকডাউন নেত্রকোনা থেকে মানুষ ঢাকা চলে আসছে। কিভাবে আসছে সে? আপনি দেখছেন একটা ছবি দেখলাম, আমি জানি না সেটা সত্য না মিথ্যা, মানুষ ড্রামের ভিতরে তার আগে আমি দেখেছি মানুষ কাভার্ড ভ্যানের ভিতরে, মুরগির কাভার্ড ভ্যান বন্ধ করে মানুষ বাইরে। সে যদি তার ঝুঁকিটা সে নিজে না বোঝে, তাহলে তার কিছু করার নাই। তারপরেও কথা থাকে, আমাদের দেশ স্বল্পোন্নত দেশ, সবকিছুর একটা সীমাবদ্ধতা থাকে। আমাদের দেশের সব, মনে করেন আপনি ওরে আটকাতে পারবেন না, কারণ তার তো বেতন লাগবে, সে বেতনের জন্য চলে আসছে। এই যে একটু আগে দেখলাম বিজিএম এর এক ভদ্রলোক, উনি বলতেছে যে আমাদেরকে তো বলেছে বেতন দিয়ে দেওয়ার জন্য, আমরা বেতন দিতে পারতাম, কিন্তু 30% কর্মী তাদের এনআইডি নাই, তাদের টিন নাই, তাদের বেতন যদি নিতে চায় তাহলে হাতে হাতে বেতন দিতে হবে, তাদেরকে তো আমরা মোবাইলে বেতন দিতে পারবো না, কাজেই তার আসতেই হইতো। বিষয়গুলো এরকম। এখন কথা হচ্ছে এগুলা নিয়ে ঝগড়াঝাটি করার সময় না এখন। এই মনে করেন স্বাস্থ্য মন্ত্রণালয় বলতে পারবে না যে যোগাযোগ মন্ত্রণালয় এই করেছে, যোগাযোগ মন্ত্রণালয় বলতে পারবে না শিল্প মন্ত্রণালয় এই করেছে। এখন হচ্ছে একসাথে বসে যুদ্ধ করার সময়। একটা সেনাপতি 3 দল সৈন্য যদি 3 দিকে দৌড়াদৌড়ি শুরু করে, তাহলে তো সেই যুদ্ধের পরিস্থিতি কি হবে আপনি বুঝতেই পারেন। এখন সৈন্যদের মধ্যে ভুল বোঝাবুঝি বন্ধ করে সব একসাথে বসে প্ল্যান করতে হবে। যা হয়েছে হয়েছে, শেষ।
এখন কি করা যায়, আজকে থেকে কালকের প্ল্যান সেইভাবে আগালে আমার মনে হয় ভালো। জি স্যার, অনেক ধন্যবাদ। স্যার আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অ্যাথেনার সম্মানিত ডিরেক্টর ডক্টর ইফতেখার আলম সিদ্দিকী, ডক্টর শোভন। উনি লিখেছেন, সালাম ভাইয়া, লেট মি নো অ্যাবাউট দ্য ইউজ অফ অ্যাজিথ্রোমাইসিন অ্যান্ড হাইড্রোক্সিক্লোরোকুইন ইন কোভিড ট্রিটমেন্ট প্ল্যান। আচ্ছা, করোনা আসার পর আপনি যদি দেখেন অনেকগুলো স্কুল অফ থট এসেছে। প্রথম যেটা এসেছে, ওই ইন্ডিয়া থেকে এসেছে গোমূত্র, আমাদের দেশ থেকে এসেছে বিভিন্ন ধর্মীয় থিওরি, তারপরে এসেছে ক্লোরোকুইন বা হাইড্রোক্সিক্লোরোকুইন যেটা বলেন, তারপরে এসেছে এজিথ্রোমাইসিন। জাপান ইউজ করেছে হচ্ছে এভিগান একটা ওষুধ, ফ্লেভিপিরাভির, জেমসিরাভির আরেকটা অ্যান্টিভাইরাল ওষুধ। তারপরে এসেছে, আমি দেখলাম আমেরিকাতে কয়দিন আগে এসেছে হচ্ছে আপনার এই মোনাশের একদল সায়েন্টিস্ট, তারা বলেছে আইভারমেকটিন, উকুন মারার ওষুধ, সেটা কাজ করে। আজকে সকালবেলা লং আইল্যান্ডের বিজ্ঞানীরা বলছে যে ডক্সিসাইক্লিনে ভালো ফল পাওয়া যায়। আমরা সবসময় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে অনুসরণ করি আমাদের দেশগুলাতে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এমন কোন স্কুল অফ থটকে এখনো স্বীকৃতি দেয়নি। কাজেই যে ওষুধগুলা এখন পর্যন্ত এসেছে, প্রতিদিন নতুন করে সাজেস্ট করা হচ্ছে, বা তথ্যগুলা বা যে উপদেশগুলা, তা সেগুলা আমরা এখনো সেইভাবে আমরা জাতীয় পর্যায়ে বা আমরা আমাদের ন্যাশনাল গাইডলাইনে অন্তর্ভুক্ত করতে পারিনি। জি, বুঝতে পেরেছি স্যার। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর সাইকিয়াট্রিস্ট ডক্টর মোহাম্মদ জুবায়ের মিয়া। উনি লিখেছেন, অভিযোগটা ঠিক না, রোগীরাই ভয়ে হাসপাতালে আসছে না। সরকারি হাসপাতালগুলিতে সকল বিভাগে ডাক্তার নিয়মিত আছেন, প্রাইভেট চেম্বারে প্রোটেক্টিভ ইকুইপমেন্টের স্বল্পতার কারণে অনেকেই ছুটিকালীন লকডাউনে রোগী দেখছেন না। হ্যাঁ, সেটা হতেই পারে। এটা আসলে আমি আগে বলেছি, একটা মিসকমিউনিকেশনের ব্যাপার আসলে হয়ে গেছে ডাক্তারদের সাথে। আচ্ছা, বিষয়টা হচ্ছে এরকম, এটা আমাদের মনে রাখতে হবে। বিষয়টা হচ্ছে এরকম, আমি তো বললাম, আপনাদের মনে রাখতে হবে ডাক্তার কোনো মানে অতি জাগতিক মহাজাগতিক বিষয়বস্তু না। ডাক্তারও মানুষ, তার ইমোশন আছে, তার ভয় আছে, তার পরিবার আছে, ঠিক না? এমন আপনি দেখেছেন বিভিন্ন পত্রপত্রিকায় এসেছে, বিভিন্ন আর্টিকেলে লেখা হয়েছে যে ডাক্তারকে তার পরিবারের মধ্যে স্টিগমাটাইজ হতে হয়েছে, ডাক্তার স্ত্রী পরিবার বা সংসারের মধ্যেও স্টিগমাটাইজ হতে হয়েছে, এরকমও ঘটনা ঘটেছে। যে ডাক্তারটা চিকিৎসা দিতে যায় বা কোভিড কর্নারে বসে বা ফ্লু কর্নারে বসে, সে কিন্তু নিজের ঝুঁকি নিয়ে বসে, তার ফ্যামিলির স্যাক্রিফাইস আছে। এইখানে সমাজের দায়িত্ব, সরকারের একটা দায়িত্ব আছে, কিন্তু তাদের দায়িত্ব আছে এই ডাক্তারটাকে নিরাপদ রাখা। কারণ এই ডাক্তারটা যদি কিছু হয়, সে যদি 40 দিনে সে মারা গেলে তো অপূরণীয় ক্ষতি দেশের। সে যদি অসুস্থ হয় তাহলে তো আরো 10টা রোগী অন্যান্য চিকিৎসা থেকে বঞ্চিত হবে। কাজেই আমাদের সীমিত সম্পদের মধ্যেও আগে প্রায়োরিটাইজ করা উচিত যে ডাক্তারটাকে সুরক্ষিত করা, তার রিকোয়ারমেন্টস অনুসারে তাকে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা অন্যান্য জিনিসপত্র সরবরাহ করা। এই লকডাউনের সময় কিভাবে সে হাসপাতালে গিয়ে পৌঁছাবে, কিভাবে হাসপাতাল থেকে সে ব্যাক করবে, সেই বিষয়বস্তুগুলা খেয়াল রাখা, তার অন্যান্য প্রণোদনা বা তার ঝুঁকির বিষয়গুলা মাথায় রাখা। সমাজেরও উচিত ডাক্তারদেরকে বিভিন্নভাবে হেয় না করে বা বিভিন্ন রকম ইরিটেটিং কথাবার্তা না বলে তাদেরকে অ্যাপ্রেজাল দেওয়া। আপনি দেখেন শেষ মুহূর্তে ডাক্তার ছাড়া যদি তেমন ভাবে দুর্ভোগ, চাই না খোদা এরকম আমাদের দেশে হয়তো আনবেন না, ডাক্তার ছাড়া বা স্বাস্থ্যকর্মী ছাড়া, নার্সেসদেরকে আমি ছোট করবো না, স্বাস্থ্যকর্মী ছাড়া কারো কোনো উপায় থাকবে না। এটা সামাজিক, এরাই থাকবে শেষ পর্যন্ত, মানসিক ভাবেও শারীরিক ভাবে। জি স্যার। সো ডক্টর আখি সাবরিনা হক আমাদের সঙ্গে যুক্ত হয়েছে। তিনি লিখছেন, হাই স্যার, রিয়েলি নাইস টু সি। আমার একটা প্রশ্ন আছে। আজকেও গুলশান এবং বনানীর কিছু জায়গায় দেখলাম বহু লোক জড়ো হয়ে ত্রাণ নিচ্ছে রাস্তায়, এইটাকে আটকাবো কিভাবে? আমি আপনাদের কি বললাম, এগুলো তো অভ্যাস, তো মানুষকে তো এগুলো বললাম তো বিহেভিয়ারাল বিষয়বস্তু। মানুষ যদি নিজের ঝুঁকিটা না বোঝে, জি, মানুষ ত্রাণ দিবে। আচ্ছা আপনি বলেন তো, যারা ত্রাণ দিতে চায় তারা এই ত্রাণটাকে সেন্ট্রালি দিতে পারে না, তাদের লোকাল গভর্নমেন্ট অথরিটি বা স্থানীয় থানার মাধ্যমে বা স্থানীয় সেনাবাহিনীর মাধ্যমে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছে যে সরকারি ত্রাণগুলো সেনাবাহিনী এবং নৌবাহিনীর মাধ্যমে হবে। তারা স্থানীয় প্রশাসনের মাধ্যমে ত্রাণ দেওয়ার উদ্দেশ্য কি? মানুষের সেবা করা, নাকি ত্রাণ দিতে দুইটা সেলফি তোলা, দুইটা ছবি তোলা উদ্দেশ্য? আপনি বলেন। সে যদি ত্রাণ দিতে চায় মানুষের কল্যাণে, তাহলে তো আগে করোনার হাত থেকে বাঁচাবে, তারপর ত্রাণ দিবে।
তাহলে তাদের উচিত ছিল সবার ত্রাণ বা সবার টাকা সবকিছু সরকারি কোষাগারে জমা দেয়া। সরকার একটা শ্বেতপত্র বা একটা অনার বোর্ড লিখে রাখবে, যার যার ত্রাণ দিবে সেখানে তার নাম উঠবে। এই তো চাইছে সরকার বা স্থানীয় চাইলে সেরকম একটা বোর্ড করে দিবে, ডিজিটাল বোর্ড, যে ত্রাণ দিবে 2 টাকা দিলেও তার নামটা এখানে থাকবে, হইলো। তো সে ওইভাবে যদি ত্রাণটা দিতে পারতো, এখনো বলি যারা দিবেন ভবিষ্যতে প্ল্যান করে রেখেছেন, তারা যাতে দয়া করে সবগুলা ত্রাণ প্রশাসনের মাধ্যমে, মানে যারা হ্যান্ডেল করতে পারে, আপনার কথা তো শুনবে না, পুলিশ এসে লাইনে আপনি তো বসাতে পারবেন না, সেই কাজও আপনার না। আপনার দরকার ত্রাণ দেওয়া, আপনার মধ্যে মহানুভবতা, আপনি ভাই নিয়ম মেনে ত্রাণ দেন, মানুষের উপকার করতে গিয়ে মানুষের সর্বনাশে ফেলবেন না। জি স্যার, অনেক ধন্যবাদ। স্যার আরো একটা প্রশ্ন দেখতে পাচ্ছি এখানে, ইফতিয়া কামাল লিখেছে, স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন স্যার? আজ হঠাৎ করে যে হারে করোনা আক্রান্ত বাড়তে শুরু করেছে, তা যদি আমরা বহির্বিশ্বের মতো রূপ দেয়, আমরা কতটুকু কভার করতে পারবো? এই ব্যাপারে আপনাদের কোনো স্ট্র্যাটেজিক প্ল্যান আছে কিনা? আর করোনা মহামারী আকারে আঘাত হানার সম্ভাবনা আমাদের দেশে কেমন? আপনাদের মতে কতদিন লাগতে পারে বাংলাদেশে কোভিড-19 নিয়ন্ত্রণ করতে? অনেকগুলো প্রশ্ন একসাথে। মানুষ আসলে এরকম চায় কি, আর মানুষ তো একটা ভয় পেলে মানুষ সান্ত্বনা করে। সে যখন দেখে এই পাশে একজন চিকিৎসক বসা বা এই ফোরামে অনেক চিকিৎসক আছে, সে এটার মধ্যে তার ভালো কথাগুলো শুনে সে সান্ত্বনা খোঁজে। কিন্তু আমরা চাই কি, আমরা চাই সত্য কথাটুকু বলতে। আমি আপনাকে মিথ্যা আশ্বস্ত করতে চাই না। আমি যদি বলি কালকে থেকে দেখবেন কেস কমে গেছে, কালকে তো আমি লাইভে আসবো না, কাজে সেটার দায়িত্ব আমার। আমি আপনাকে সান্ত্বনা দিই, আমি কেন মিথ্যা সান্ত্বনা দিব? আমি আপনাকে যেটা বলি সেটা হচ্ছে, আমরা যত পরীক্ষা করব তত আমরা করোনা রোগী আস্তে আস্তে বাড়তে থাকবে। তারপর আমরা যত নিয়ম মানবো আস্তে আস্তে সেটা কমে আসতে থাকবে। দেখেন, আপনার রোগীর সংখ্যা দেশে বাড়বে কিনা সেটা নির্ভর করে আপনার উপর, ডাক্তারের উপর। ডাক্তারের কাজ কি, আমার কাজ কি? আমার কাজ হচ্ছে আক্রান্ত হলে চিকিৎসা করা। আক্রান্ত হয়তো আমি ঠেকাইতে পারবো না। মশা যদি আপনার কামড়ায়, আপনার যদি ডেঙ্গু হয়, মশা তো আমি রাস্তায় ঘুরে ঘুরে মারতে পারবো না। ডেঙ্গু রোগ হয়ে গেলে আমি চিকিৎসা করতে পারবো। সেই রকম আমি বরং আপনাদেরকে বলি, আপনি কতটুকুন চান বা আপনারা কতটুকুন চান যে দেশে করোনা রোগী না বাড়ে, সেইটা আপনাদের হাতে। আপনারা ঘর থেকে বার হবেন না, মানুষকে সচেতন করবেন বিভিন্ন প্ল্যাটফর্মের মাধ্যমে, বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যমে, ব্যক্তিগত যোগাযোগের মাধ্যমে। আপনি করেন না, আপনি আপনার কাজের মহিলারে বলেন, আপনি ফোনে আপনার মারে বলেন, আপনার শাশুড়িরে বলেন, এরকম করে করে সবাই বলুন, তাহলে দেখবেন আমরা নিরাপদ থাকতে পারবো। আমি শুধু একটা কথা বলে যাই, স্বল্পোন্নত দেশের মধ্যেও, সীমিত সম্পদের মধ্যেও মানুষ যে যাই বলুক, বাংলাদেশের প্রিপারেশন ভালো, আমাদের দেশের প্রিপারেশন ভালো। এবং এটার আরো একটা কারণ হচ্ছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানবিক, অত্যন্ত দৃঢ়চিত্ত এবং অত্যন্ত ডিসাইসিভ, খুব দ্রুত খুব সঠিক সিদ্ধান্ত নিতে পারে একজন প্রধানমন্ত্রী। সবচেয়ে বড় কথা হচ্ছে, ওনার বাবার হাতে হচ্ছে এই দেশের জন্ম। ওনার দেশপ্রেম আর কারো বেশি থাকার কথা না, আমরা যদি বলি। কাজে উনি দেশের ভালো, জনগণের ভালো, সমাজের ভালো যেভাবে চিন্তা করে যেসব সিদ্ধান্ত নিবেন, আমাদের উচিত তার সিদ্ধান্তগুলা বা তার কথাগুলো আমাদের অনুসরণ করা। উনি যদি বলেন যে ঘর থেকে বের হবেন না, আমার কথা না শোনেন, ওনার কথাটা শোনেন। এই যে ৭২,০০০ কোটি টাকা প্রণোদনা দিবে, এই টাকা তো আমার কাছ থেকেই, আপনার কাছ থেকেই, ওনার কাছ থেকেই, কোষাগার থেকেই দিবে। দেশের অর্থনীতিটা কিন্তু করবে। কাজে যত তাড়াতাড়ি আমরা এটা থেকে বাঁচবো, করোনা থেকে বেঁচে, কিন্তু পরে দুর্ভিক্ষে মানুষ মারা যাবে যদি ৬ মাস এই লকডাউন থাকে। বিষয়গুলো মাথায় রাখতে হবে। কাজে ভবিষ্যতের কথা চিন্তা করে আপনি যদি মনে করেন ৬ মাস কোথাও পারবো না, ঘরের ভিতরে বসে থাকবো, আমার কোনো, তাহলে আর আমার অসুখ হবে না। ৬ মাস যদি কোনো কিছু না হয়, দেশের কোনো শিল্প, রান্না বান্না, আপনি খাবেন কি? আপনি চলবেন কিভাবে? ঠিক না? পরিবারের কি হবে? গরিব মানুষটার কি হবে? এই কথা মাথায় রেখে আমরা যত তাড়াতাড়ি এটা থেকে মুক্তি পাবো। এখন বলবেন যে মুক্তি কবে পাবো? মুক্তি পাবো যত আপনি তাড়াতাড়ি সতর্ক হবেন। এখনো সময় আছে। মনে করেন 18টা কেস কি খুব বেশি, বা 18টা থেকে 1800 কেস কি খুব বেশি? আমরা যদি আর একটা কেসও বাড়তে না দিই, তাহলেই আমরা। আর একটা কথা আমি আপনাদের বলে রাখি, এই সময়ে যারা ক্রনিক রোগী, ডায়াবেটিস রোগী, হাইপারটেনশনের রোগী, এরা কিন্তু মানসিকভাবে দুর্বল হয়ে গেছে। এদেরকে এরা পত্রপত্রিকায় দেখতেছে যে এই সময় বয়স্ক রোগীগুলা এরকম বয়স্ক মানুষগুলা মারা যাচ্ছে, কাজে এরা মনের দিক থেকেও কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে। এদেরকে আমাদের আশ্বস্ত করতে হবে, এদের ওষুধপত্র নিয়মিত খাওয়াইতে হবে এবং এদের দিকে খেয়ালটা বেশি রাখতে হবে। এটাকে রাখতে হবে।
জি স্যার, এক্ষেত্রে হচ্ছে স্যার আরেকটা যেটা হলো, এই যে চায়নাতেও কিন্তু সংক্রমণ একেবারে কমে গেছিল, আমরা মনে করেছি যে সেখান থেকে একেবারে দূর হয়ে গেছে। এখন কিন্তু আবার দেখা যাচ্ছে একটু একটু করে স্প্রেড করছে দ্বিতীয় ধাপে। তো সেক্ষেত্রে স্যার বাংলাদেশেও কি একবার শেষ হয়ে যাবে, আবার লকডাউন আমরা হয়তো উঠিয়ে নিব, আবার তখন তৃতীয় ধাপের কোনো সংক্রমণ? এই ব্যাপারটা নিয়ে যদি একটু কিছু বলতেন, যে করোনার আসলেই মানে এটা কি, জিনিসটা কি? দেখেন, করোনার আসলে জিনিসটা না, আমরা আশাবাদী এতদিনে বিজ্ঞানীরা, পৃথিবী জুড়ে এত বিজ্ঞানী নিশ্চয়ই বসে থাকবে না। এর মধ্যে জি র্যাপিড টেস্টিং কিট চলে আসবে, আপনি নিশ্চয় আমরা ধরে নিতেই পারি। এর জি মধ্যে একটা ভ্যাকসিন চলে আসবে বা ট্রিটমেন্ট চলে আসবে, বা অ্যাটলিস্ট একটা গাইডলাইন চলে আসবে বিশ্ব স্বাস্থ্য জি জি সংস্থার। জি স্যার। চলে গিয়ে পরে আবার আসবে কিনা সেটার চেয়ে আমি এখন যেটা জোর দিব, এটা যাতে চলে না আসে। আমি জি বারবার জি করে বলি, বাংলাদেশের জি মানুষ এই যে ছোটাছুটি করে, বা আমরা এই যে জি ছোটাছুটি করি, এই যে আমরা ট্রাকে উঠে বাসে চড়ে এইখানে ওইখানে চলে যাই, জি আসলে এটার ভয়াবহতাটা আমরা আন্দাজি করতে পারি নাই। আপনি জি মানুষ, যে আমেরিকায় যাওয়ার জন্য মানুষ ঘরবাড়ি বিক্রি করে চলে যাইতো, আমেরিকার বন্ধুরা আমার সাথে ফোন করে কান্নাকাটি করে যে আমি দেশে এসে যদি মরতে পারতাম। আপনি বুঝতে জি পারেন অবস্থা। আমেরিকা ব্রিটেনের চেয়ে, ব্রিটেন যেখানে আপনি মনে করেন 9 দিনে 4,000 বেডের একটা হাসপাতাল বানিয়েছে উইথ 500 আইসিইউ ইনক্লুডিং, 4,000 বেডের, জি নাম হচ্ছে নাইটিঙ্গেল। জি আপনি এইসব দেশের এত রিসোর্স থাকার পরেও এরা সামাল দিতে পারতেছে না। জি সেই জন্য আমি মনে প্রাণে চাই, সবার কাছে করজোরে অনুরোধ, খুব সিম্পল, সামাজিক দূরত্ব বজায় রাখেন, ঘন ঘন হাত জি ধোন, সাবান দিয়ে ভালো করে হাত ধোন, ভেরি সিম্পল। বাইরে ঘোরাফেরা করার দরকার নেই, বাইরে ঘোরাফেরা করবেন না। বয়স্কদের দিকে একটু মনোযোগ, বয়স্কদের আলাদা করে যত্ন নেন, এই তো। আর মানসিক ভাবে দুর্বল হয়ে পড়বেন না। যখন জি মানসিক দুর্বল লাগবে তখন আপনি শুধু চিন্তা করবেন অতীতে যখন আপনার ঝড়ঝাপটা আসছিল আপনি কিভাবে মোকাবেলা করছিলেন, জি জি সেইভাবে। বাংলাদেশ কিন্তু হিরোর মোকাবেলা করা দেশ, বাংলাদেশ ৭১-এর মুক্তিযুদ্ধ ফেস করা দেশ, কাজেই জি বাংলাদেশের রানা প্লাজার মতো ট্র্যাজেডি ফেস করা দেশ। বাংলাদেশ কিন্তু বিভিন্ন ধরনের কি বলে ক্রাইসিস বা বিভিন্ন ধরনের ঝুঁকি মোকাবেলা করার অভিজ্ঞ একটা দেশ। কাজেই আমাদের দেশের রেসপন্সটা অন্যান্য দেশের চেয়ে ভালো হবে, এটা আমি আশা করি, বিশ্বাস করি। জি স্যার, অনেক ধন্যবাদ। স্যার একজন একই কোশ্চেন এতবার করেছেন, আসলে ওনার প্রশ্নটা আমার মনে হচ্ছে পড়তেই হবে, না হলে প্রশ্ন করেই যাবেন। স্যার মেহেদী হাসান হোসেন সোহাগ সাতক্ষীরার নলতা থেকে বলছেন। উনি বলেছেন মাননীয় প্রধানমন্ত্রীর কথা বাদ দিলাম, বাট তার পাশে নীতি নির্ধারকের উদ্দেশ্যে বলছি, একদিকে লকডাউন চলছে সারা দেশে, অপরদিকে পোশাক শিল্পের মাতামাতি খেলা চলছে। তো স্যার এখানে আপনার মতামতটা কি, যে এই ব্যাপারটা যদি ব্যাখ্যা করতেন, যে বাংলাদেশের মানুষ নিরাপদে থাকুক না মরুক, আপনারা কি চাইছেন? আমি প্রশ্নটা আসলে এই 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 আমার এই এই অংশের বক্তব্যটা একদম হচ্ছে আমার ব্যক্তিগত, জি স্যার। এটা সরকারি কর্মকর্তা হিসেবে না। এটা হচ্ছে সাতক্ষীরার ওই ভাইয়ের মতো, আমিও ময়মনসিংহের এক ভাই, আমি তাকে জি উত্তরটা এইভাবে দিতে চাই। দেখেন, যখন জি দেশে কোনো একটা ঝুঁকি বা দুর্যোগ পরিস্থিতি আসে, জি শুধুমাত্র স্বাস্থ্যের বিষয়টা কিন্তু মাথায় রাখলে চলবে না। জি আপনার মনে রাখতে হবে, এইটা যেমন স্বাস্থ্যের ঝুঁকি, তেমন এটা সামাজিক ঝুঁকি, এটা একটা জি অর্থনৈতিক ঝুঁকি, এটা একটা নিরাপত্তা ঝুঁকি। সবকিছুই কিন্তু তখন বিঘ্নিত হয়। জি আপনি যে কথাটা এখানে বলা উচিত আমি মনে করি, এই যে আমি প্রথমে বললাম যে প্রথম তো লকডাউন জি করেছে, জি জি বলেছে, তারপর তো লাখে লাখে মানুষ বাড়িতে চলে গেল। তখন কি তারা বিদেশ থেকে এসে ওরা বাড়িতে গিয়ে যে ভুল করেছে, এই মানুষও তো লাখে লাখে ঝাঁকে ঝাঁকে মানুষ চলে গিয়েছে বাড়িতে। ওইখানে যে কাজটা ঘটেছে, আন্ত মন্ত্রণালয়, আমি যেটা বলবো সেটা বলবো আমি, মন্ত্রণালয় নিজেদের মধ্যে আরেকটু ভালো সমন্বয় করতে পারতো। যেহেতু জি ইস্যুটা মাল্টি সেক্টরাল, সেই জন্য শিল্প মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়, সমস্ত মন্ত্রণালয়গুলার আমি মনে করি অন্তত সপ্তাহে একবার, আর উচিত হবে কমপক্ষে সপ্তাহে একবার, আর পারলে 2 দিনে একবার করে আন্ত মন্ত্রণালয় সভা করে করে তাদের নীতিগুলা নির্ধারণ করা উচিত। কারণ একটার সাথে আরেকটা লিঙ্ক তো। জি স্যার। খাদ্য মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, আপনি জি ওই জি লোক স্যার। যদি বলে যে আমার 3 মণ টমেটো পচে যাচ্ছে, আমি নারায়ণগঞ্জ থেকে আসবো না, তাহলে আমার খাবার দেন, জি, তাহলে কৃষিমন্ত্রীর সেটা জবাবদিহিতার ব্যাপার আছে তো। ব্যাপার আছে। সেটা চলে আসবে, আপনি ঠেকাতে পারবেন না। ধর্ম জি মন্ত্রণালয়, যদি ধর্ম মন্ত্রণালয় না বলে, আমি খুব খুশি যে ইসলামিক ফাউন্ডেশন এমন বলতেছে আজকে যে শবে বরাতের নামাজ আপনারা বাসায় পড়ুন। যদি ধর্ম মন্ত্রণালয় এমনটা না বলতো, যদি জি বলতো না মসজিদে ছাড়া নামাজ হবে না,
তাহলে আপনার শিল্প মন্ত্রণালয়ের কথা, স্বাস্থ্য মন্ত্রণালয়ের কথা মানুষ শুনতো না। এই জন্য এই ধরনের বিপদে যেটা করতে হবে, আন্তঃ মন্ত্রণালয় বা আন্তঃ খাতগুলার সমন্বয় খুব বেশি জরুরি, কারণ একটা আরেকটার সাথে সংশ্লিষ্ট। জি স্যার। স্যার আরো একটা প্রশ্ন আছে, ইস্তেক আমানি করেছেন। এটা আসলে কমন প্রশ্ন, আমার আগের লাইভেও এসেছিল। স্যার শুনলাম বিসিজি টিকা দেওয়া থাকা নাকি কোভিড-19 অ্যাটাক করতে পারে না, এই বিষয়ে আপনাদের মেডিকেল সায়েন্স কি বলে? মেডিকেল সায়েন্স কিছুই বলে না। মেডিকেল সায়েন্স বলে বিসিজি হচ্ছে যক্ষা রোগের টিকা, জি এবং এটা শুধুমাত্র টিউবারকুলার মেনিনজাইটিস প্রিভেন্ট করে। জি এটা আপনার এই যে পালমোনারি টিউবারকুলোসিস বা এক্সট্রা পালমোনারি টিউবারকুলোসিসও প্রিভেন্ট করে না। এইখানে যেটা বলেছে সেটাই যদি সত্যি হয়, গতকালকে যে 9 জন আক্রান্ত ছিল তার মধ্যে 2 জন শিশু ছিল বাংলাদেশে। আপনি জানেন জি তো জি আমাদের 99%, এবং আমেরিকায় যে 60 জন বাঙালি মারা গেছে জি বাংলাদেশে, তাদের তো তাদের অনেকেরই বিসিজি টিকা দেওয়া ছিল। এইগুলা হচ্ছে মানুষ যখন কোনো কথা শুনে যে কথাটা তার পক্ষে যায়, তখন মানুষ এটা বিশ্বাস করতে পছন্দ করে। সে জানলো যে বাংলাদেশে এত মানুষের বিসিজি, তাহলে বোধহয় বিসিজিতে বোধহয় আমাদের শুনতে পছন্দ করে। ভালো, শুনুক, অসুবিধা নেই। যদি ভালো হয় তো ভালো। আবার মানুষ মনে করলো যে গরম হলে হয় না, এটা তার পক্ষে যায়। কাজে যত সংস্কারই হোক, সেটা যখন তার পক্ষে যায় তখন সে বিশ্বাস করে, সে খুশি থাকতে, আনন্দে থাকতে পছন্দ করে। যেহেতু এটা সেটা বিশ্বাস করে সে যদি আবার এক্সাইটেড হয়ে লাফ দিয়ে রাস্তায় বের হয়ে যায়, তাহলে বিপদ। সে বিশ্বাস করে সুখে থাকুক, আমরা খুশি থাকুক, সে খুশি দিলে। জি স্যার, অনেক ধন্যবাদ। ডক্টর শোভন স্যার প্রশ্ন করেছেন, মেন্টাল হেলথ কেয়ারের জন্য আমরা কতটা প্রস্তুত? আমি জানতে চাই, অ্যাথেনা এই দুর্যোগে আপনাদের সাথে আছে, এই মুহূর্তে আমাদের অ্যাথেনার করণীয় কি অ্যাজ এ সাইকিয়াট্রিক ক্লিনিক? এইখানে আমরা তো বলবো যে এখন যে অবস্থা, তাতে মানসিক স্বাস্থ্যের বিষয়টা হচ্ছে সবচেয়ে জরুরি। একে তো এই রোগ ছড়ানোর সাথে যে সম্পর্ক, আমি বারবার করে বলেছি, সবগুলো হচ্ছে বিহেভিয়ারাল। কাজেই মানুষের আচরণগত পরিবর্তনে আপনারা সহায়তা করতে পারেন। আপনারা সোশ্যাল কমিউনিকেশন, হেলদি সোশ্যাল কমিউনিকেশন, আপনি ইচ্ছা করলে তো আপনি লাইভে এসে টিকটক ভিডিও দিতে পারেন। আপনি এসে কিভাবে সাজতে হয়, কিভাবে চুল বাঁধতে হয়, এগুলো বলতে পারেন। কাজেই আমরা বলবো হেলদি, স্বাস্থ্যকর সোশ্যাল কমিউনিকেশন, সেগুলো আপনি করে মানুষকে উদ্দীপিত বা চাঙ্গা রাখতে পারেন। আপনি শিশুদের জন্য এই সময়টা কি করণীয়, মানুষ উত্তেজনার সময় কি করণীয়, যেহেতু এখানে এই ধরনের কাউন্সিলিং করে থাকে বা অ্যাডভাইস দিয়ে থাকে, এগুলো করতে পারেন। আরেকটা যেটা খুব ইম্পর্টেন্ট আমি বলবো, প্যারেন্টিং, বাচ্চাদের যত্ন কেমন করে নিবে। হয়তো একটা মায়ের ছোট বাচ্চা বুকের দুধ খাওয়ায়, সে টেনশনে বা সে বিভিন্ন ধরনের, তার ঘুম হয় না, সে বাচ্চাটার খেয়াল রাখতে পারতেছে না। এই বিষয়গুলা অ্যাড্রেস করতে পারেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ এখানে যেটা করতে পারে, সেটা হচ্ছে আমাদের অনেক প্রতিবন্ধী আছে, তার মধ্যে মানসিক প্রতিবন্ধী অনেক বাচ্চা কাচ্চা আছে। তাদের যত্নটা কিভাবে নিতে হবে, তাদের মানসিক শারীরিক যত্নটা এই সময় কিভাবে নিতে হবে, আমার মনে হয় এথানা ক্যান প্লে এ ভেরি গুড রোল। আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার। স্যার শুধু যেটা ইনফর্ম করতে চাই যে অ্যাজ এ প্রাইভেট অর্গানাইজেশন আমরা সবসময় সরকারের সাথে আছি, সরকারের অর্গানাইজেশনের সাথে আছি। কোনো স্যার এরকম অ্যাক্টিভিটি থাকলে বা আমাদের কোনো সহযোগিতা থাকলে জাস্ট স্যার আমাদেরকে জানাবেন, এনি টাইম আমরা স্যার সবসময় সাথেই থাকবো ইনশাআল্লাহ। জি স্যার। স্যার এক্ষেত্রে আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি, আর আমি একটা ছোট্ট প্রশ্ন দিয়ে শেষ করতে চাই, যেটা নিয়ে স্যার আপনিও আগে লিখেছিলেন, একটা আপনার আর্টিকেল দেখেছি, সেটা দিয়ে একটু আমি কথা বলতে চাই। যেটা হচ্ছে এই যে আকিজ গ্রুপ, বসুন্ধরা গ্রুপ, বিভিন্ন গ্রুপ সবাই আসলে বলছে যে 500 বেডের হসপিটাল বা এত হাজার টেস্টিং কিট দেওয়া হচ্ছে। তো এক্ষেত্রে হচ্ছে মানুষের জনমনে একটা বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে, যেহেতু টেস্টিং কিট অনেকেই ডোনেট করছে বা অনেকে দিচ্ছে সরকারকে, তাহলে কেন কিটের সংখ্যা কম বা আমরা কেন টেস্ট গুলো বাড়াচ্ছি না? তো সেই ব্যাপারে স্যার যদি একটু বলতেন। এগুলা খুব স্ট্র্যাটেজিক প্রশ্ন। আমি তো সরাসরি সরকারি কর্মচারী, আমি শুধু বলতে চাই, আপনি দেখেন বিদেশে হাসপাতালটা তৈরি করেছে 9 দিনে, হাসপাতালটা অপারেশনাল হয়েছে, তারপর পত্রিকায় নিউজ করেছে। আমাদের এখানে আগে বলে ফেলে, তারপর হয়তো যখন প্রয়োজন ফুরে যাবে তখন তোমার হাসপাতাল দিয়ে দরকার হবে না। তো কারা কি হাসপাতাল করেছে সেটা হচ্ছে তাদের ব্যাপার, কয়দিনে হবে সেটা আপনারা দেখতে পাবেন নিশ্চয়ই, যখন উদ্বোধন হবে দেখতে পাবেন। ঘটা করে উদ্বোধন আশ্বাস দিয়ে যখন এত বড় খবর হয়েছে, নিশ্চয়ই যেদিন শুরু হবে সেদিন আরো বড় নিউজ হবে আমরা আশা করি, এবং আমরা সুখী হোক। কিন্তু আমরা চাই আপনি যখন আমাকে আশ্বস্ত করবেন, তখন তার সাথে আপনি সময়টা বেঁধে দিয়েন যে কবে নাগাদ, কি পরিমাণ,
কিভাবে এটা অপারেটেড হবে, নতুবা আমি একটা ফলস সেন্স অফ সিকিউরিটির মধ্যে থাকি। আমি তো একটা আশায় থাকি যে আমি কাছে পাচ্ছি, যে আমি রুমানার কাছ থেকে এই পাচ্ছি, পরে দেখা গেল আমি বিপদের সময় আচ্ছা বলছি হবে তো দিব তো, এরকম যদি আপনি আপনার উপর ভরসা করে আমার প্রস্তুতিটা নেওয়া হয় না ঠিক মতো। কাজে আমি বলবো যারা আসলে দানের উদ্দেশ্য নিয়ে দান করেন তারা যাতে দান করে তারপর সেটা প্রচার করেন, ঘোষণা দিয়ে পরে যাতে চিন্তা না করেন কিভাবে কোথায় কিরকম করে কতজনকে দান করা যায়, ঘোষণা দিয়েই চিন্তা করা এটা অমূলক। আগে করবেন তারপর বলবেন, তাও যদিও সেটা আমাদের ধর্মেই নিয়ম নাই, কিন্তু তাতেও শোয়া যায়। জি স্যার, অনেক ধন্যবাদ স্যার, খুব ভালো একটা কথা বলেছেন স্যার। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ডক্টর অর্ঘ্য স্যার। কেমন আছেন? আপনাকে আমি কাছ থেকে চিনি এবং একজন ভক্ত আপনার। আপনার মাধ্যমে আমি জানতে চাই আমাদের দেশের সব সেক্টরে এই কোঅর্ডিনেশনটা কিভাবে করা সম্ভব বলে আপনি মনে করেন? শোনেন, একই ধরনের বেগুন, পেঁয়াজ মরিচ আপনাকে এনে দিলাম, আপনার রান্নাটা একরকম হবে, এই রান্নাটা আরেকজনকে দিলাম, আরেকজনের রান্নাটা আরেক রকম হবে। কোঅর্ডিনেশনটা কিরকম হবে সেটার জন্য সরকার কি করতে পারে? সরকার করতে পারে কি একটা কোঅর্ডিনেশন কমিটি করে দেয়া, এবং তার সে কিভাবে কাজ করবে তার একটা এসওপি তৈরি করে দেয়া বা টিওআর, টার্মস অফ রেফারেন্স করে দেয়া। আমার জানা মতে ডিসেম্বরে উহানে এই অসুখ হওয়ার পর, এই অসুখ ছড়ানোর পর জানুয়ারি মাসে প্রজ্ঞাপনের মাধ্যমে প্রতিটা জেলায় প্রতিটা উপজেলায় এই কোঅর্ডিনেশন কমিটি করে দেওয়া হয়েছে। তা এখন সরকারের পক্ষে সম্ভব আপনি বলেন সেই দুস্তর সেই গ্রামে গিয়ে সেই কমিটি কিভাবে কাজ করতেছে দেখা? আপনাকে তো কমিটি করে দেয়, আপনার কমিটির কারা বসবেন, কিভাবে কাজ করবেন, কিভাবে মনিটর করবেন সব তো বলে দেয়া। কাজে আপনাকে তো একটু প্রোঅ্যাক্টিভ হইতে হবে, ঠিক না? আপনি দেখবেন এখানে কোনো কোনো ম্যানেজার কোনো কোনো এলাকা খুব যেমন শিবচর হওয়ার সাথে সাথে দেখেন লকডাউন করে ফেলেছে ওরা, মাদারীপুর শিবচর লকডাউন করে, গোবিন্দগঞ্জ লকডাউন করে ফেলেছে। আপনি দেখেন সেই জায়গায় কিন্তু ওইভাবে ছড়ায় নাই। কাজেই এইগুলা নির্ভর করে হচ্ছে লিডারশিপের উপর, একটা মানুষের লিডারশিপের উপর। একটা মানুষ কতটুকু নেতৃত্বের গুণাবলী আছে, তার কোঅর্ডিনেশন বা সমন্বয়ের গুণাবলী কতটুকু আছে। আমি তো আপনার বারবার বললাম এখন এই সময় না যে ও এই করতেছে কেন আমি সেই করতেছি কেন, ওর বেশি ক্ষমতা আমার, এইরকম না বিষয়টা। এখন হচ্ছে বাঁচার সময়, সবাইকে বাঁচানোর সময়। কাজেই এই সময় এইসব ছোট ছোট জিনিস, যে অমুক কাঁধে করে ব্যাগ বয়ে নিয়ে যাচ্ছেন মানুষের কাছে দিচ্ছেন, অমুক 3 ব্যাগ আলু পটল এঁকে দিচ্ছেন, তমুককে দিচ্ছেন, এইগুলার সময় এখন না। এখন হচ্ছে চোখ বন্ধ করে নাক বন্ধ করে সবাই একসাথে বসে সমন্বিতভাবে প্ল্যান করে কাজ করার সময়। আপনি একটা খোঁজ নিয়ে দেখবেন তো যতগুলা সমন্বয় কমিটি হয়েছে তাদের একটা কন্টিনজেন্সি প্ল্যান বা একটা ক্রাইসিস প্ল্যান আছে কিনা, বা একটা ওয়ার্ক প্ল্যান আছে কিনা, তারা 1 মাসে কি কি করবে, একটা কনভেনশনাল প্ল্যান আছে কিনা, সেই সময় যদি বিপদে পড়ে বা সেটা যদি 1 মাসের জায়গায় 3 মাস যায় তাহলে কন্টিনজেন্সি প্ল্যান আছে কিনা, তার যদি কোনো দিক থেকে কোনো সাহায্য না আসে তার একটা ক্রাইসিস প্ল্যান আছে কিনা। তাহলে এটা যদি না থাকে তাহলে ওই জায়গার মানুষগুলা নেতৃত্ব যারা দেয় বা যাদের হাতে তাদের সবকিছু দেখভাল, তাদের অবস্থা কিরকম হবে। এই জন্য আমরা বলি যে আসলে যাদেরকে যে দায়িত্ব দেওয়া হয়েছে তারা যদি সেই দায়িত্বটা ঠিকঠাক মতো পালন করেন, প্রয়োজনে একটু প্রোঅ্যাক্টিভ হয়ে ঘন ঘন কথা বলে যদি পালন করেন, সুন্দর করে ওয়ার্ক প্ল্যান করেন, আমার মনে হয় এটা সবার জন্য ভালো হবে। অনেক ধন্যবাদ স্যার। সর্বশেষ একটা প্রশ্ন স্যার নিয়ে নিব। এখানে খুবই আসলে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন স্যার, এটাই সর্বশেষ, আমরা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি স্যার। এটা হচ্ছে যে খুব ইম্পর্টেন্ট কথা, যেহেতু আসলে আমরা ডাক্তাররা এখন প্রত্যেকে করোনা রোগী সরাসরি যারা ডিল করছেন, তো দেখা যায় কি তাদের একটা মানসিক চাপ থাকে, এবং স্বাস্থ্যকর্মী যারা আছেন আর যারা নার্সরা আছেন প্রত্যেকেই একটা, যেহেতু এইসব রোগীদেরকে একদম সরাসরি ভাবে ডিল করার সময় তাদের নিজস্ব একটা মানসিক প্রেশার থাকে। তো এই ব্যাপারে কি সরকারের কোনো উদ্যোগ, মানে কর্তৃপক্ষের কোনো উদ্যোগ আছে কিনা যে তাদেরকে এই মানসিক চাপটা আমরা কিভাবে স্ট্রেস ম্যানেজমেন্টটা কিভাবে করবো আর কি? শোনেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা তো আসলে অনেক জ্ঞানী জ্ঞানী লোকের সমন্বয় করে এবং সারা পৃথিবীর এক্সপিরিয়েন্স গুলো ওরা গ্যাদার করে। সেই হিসাবে কোভিড-19 প্রাদুর্ভাবের সময়কালীন সময়টাতে মানসিক স্বাস্থ্য এবং মনোসামাজিক বিষয়গুলা কি কি জিনিস বিবেচনায় আনতে হবে ওরা কিন্তু বলেছে। প্রথমে ওরা বলেছে যে পপুলেশনের জন্য কি করতে হবে, সাধারণ মানুষ, এরা কতগুলো নির্দেশনা দিয়েছে। তারপরে পরেই তারা বলেছে স্বাস্থ্য সেবা কর্মীদের কি করা উচিত এবং স্বাস্থ্য ব্যবস্থাপকদের কি করা উচিত, শিশুদের জন্য প্রতিবন্ধীদের জন্য কি করা উচিত। আপনি যেহেতু চিকিৎসকের কথাটা আনলেন বা সেবা কর্মীদের কথাটা আনলেন, আমি সেই কথাটা দিয়ে শুরু করতে চাই।
তাদের মানসিক চাপ সবচেয়ে বেশি। সে তো মানুষ, সর্বোপরি যে চিকিৎসক হোক, সে মানুষ, তার ভিতরেও আতঙ্ক থাকতে পারে, তার ভিতরেও ভয় থাকতে পারে এই রোগ নিয়ে। তার উপর তার পরিবারের একটা চাপ থাকতে পারে, তার ছোট বাচ্চা, সে হয়তো নিজের কথা চিন্তা করে না, কিন্তু সে যখন চিন্তা করে আমি যদি এক্সপোজ হই, আমি তো বাসায় যাবো, আমার বাচ্চাটা তো আক্রান্ত হতে পারে, সেই রকম একটা চাপ থাকতে পারে। এই সময়ে চায়না যেটা করেছে, জি তারা ডাক্তারদেরকে সামাজিকভাবে প্রচন্ড রকম সাপোর্ট দিয়েছে, বোথ মেন্টালি এবং আপনার জি অন্যান্য সামাজিকভাবে, মেন্টালি এবং সোশ্যালি। কেমন? জি ওদের খাবার, ওদের যাতায়াত, এরা যাতে কন্টিনিউয়াস যোগাযোগ রাখতে পারে সেরকম একটা যোগাযোগের ব্যবস্থা, তাদের কাউন্সেলিং এর ব্যবস্থা, তাদের রিক্রিয়েশনের ব্যবস্থা এবং তাদের শিফটিং এর ব্যবস্থা। আপনি যদি আমাকে বলেন জি তোমার 24 ঘন্টা কাজ করতে হবে, তাহলে আপনার লস। আমি যদি জি 2 দিন কাজ বার্ন আউট হয়ে যাই, তাহলে তো আপনি একটা কর্মী হারালেন। আমাকে জি শিফট করে দিয়েছে, 8 ঘন্টা কাজ করিয়েছে, 8 ঘন্টা রেস্ট দিয়েছে, আমাকে পর্যাপ্ত খাবার, পুষ্টিকর খাবার দিয়েছে, আমার ব্যায়াম করার সুযোগ দিয়েছে, যাতে আমি চাঙ্গা থাকি শারীরিকভাবে এবং মানসিক। এবং ওরা যেটা করেছে, কোন কোন দেশ এদের জন্য বীমার ব্যবস্থা করেছে, ঝুঁকি ভাতার ব্যবস্থা করেছে, প্রণোদনার ব্যবস্থা করেছে। আমি যখন মনে করব যে আমি, খোদা না করুক, আমার যদি একটা কিছু হয়ে যায় তাহলে আমার পরিবার সিকিউর, আমি যখন মনে করব যে সীমিত সম্পদের দেশ, ধরেন কিছুই দিতে পারলো না, ধরেন প্রণোদনাও নাই, কিচ্ছু নাই, আমি এইটা তো আশা করতে পারি যে আমার মাথায় কেউ হাত বুলায় বলুক ইউ আর ডুইং এ গুড জব। আমি একটা সান্ত্বনা পেতে পারি না, আমি একটা অ্যাপ্রিজাল পেতে পারি না। আপনি দেখেছেন স্পেনের রাস্তায় দাঁড়িয়ে পুলিশরা তালি দিয়ে, হাততালি দিয়ে অ্যাপ্রিজ করেছে। কিছু, আমি হচ্ছে স্বাস্থ্যের কাজ করি, আমি হচ্ছে রোগীটাকে দেখি। এই যুদ্ধে আমাদের সৈন্যরা কিন্তু যোদ্ধা না, এই যুদ্ধে ডাক্তার, নার্স এবং স্বাস্থ্যকর্মীরা হচ্ছে যোদ্ধা। কাজেই আপনি যোদ্ধাদেরকে যেভাবে সাবলীল রাখতে পারবেন, শক্তিশালী রাখতে পারবেন, যোদ্ধাদেরকে আপনি অন্য সৈন্যদেরকে যেভাবে চাঙ্গা রাখেন, ডাক্তারদেরকে এইভাবে আপনার চাঙ্গা রাখতে হবে। নতুবা আমি তো বললাম, যদি ক্রাইসিস আসে, ডাক্তার আপনার জোর করবেন, জোর করতে হবে না, কারণ সে তো চিকিৎসা করার ব্রত নিয়েই চিকিৎসক হয়েছে। সেই রাগে আমি আপনাদের দুইটা কথা বলতে পারি, কিন্তু আমার সামনে মানুষটা তো মরতে দিব না আমি কখনোই। আমি সেখানে রাগে ক্ষোভে অনেক কথা বলতে পারি, কিন্তু এট দ্য এন্ড অফ দ্য ডে ইউ উইল গেট মি এন্ড মি অনলি। আপনি আমাকেই পাবেন। কাজে আপনার মঙ্গলের জন্য বলি, আমার ভালোর জন্য না। সমাজের দায়িত্ব এবং রাষ্ট্রের দায়িত্ব ডাক্তারদের দেখভাল করা, ডাক্তারদের সুযোগ সুবিধা দিকে খেয়াল রাখা এবং তাদেরকে উদ্দীপিত এবং মানসিকভাবে চাঙ্গা রাখার ব্যবস্থা করা। অনেক ধন্যবাদ স্যার। যদিও বলেছিলাম এটা শেষ প্রশ্ন হলো না, একজন ডক্টর আসলে স্যার কমেন্ট করেছেন। ডক্টর সিএফ করিম অনি বলছেন, প্রাইভেট চেম্বার চালু রাখলে আবারও কমিউনিটি ট্রান্সমিশন বেশি হতে পারে, এই সম্পর্কে স্যার কিছু বলেন। আমি এখানে আগেই বলেছি যে প্রাইভেট চেম্বারে যদি চালু রাখে, এটা হচ্ছে প্রাইভেট প্র্যাকটিশনার্স অ্যাসোসিয়েশনের বসা উচিত একসাথে। বিপিএমপি একটা বড় অর্গানাইজেশন, তারা বসতে পারে। বিপিএমপি এরও কিন্তু একটা রোল আছে, আমাদের চিকিৎসক সংগঠনগুলো যেরকম রোল বিএম এর, বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন, বিপিএমপি এর এরকম রোল। তাদের পুলে তো অনেক ডাক্তার প্রাইভেট প্র্যাকটিশনার্স, তারা যদি 300 এলাকা ভিত্তিক 200, 300 বা 400 ডাক্তারের একটা পুল করে দেয়, যে প্রাইভেট প্র্যাকটিশনারদের মধ্যে এই 2 জন ডাক্তার, দে উইল বি অ্যাসাইন্ড ফর ফ্লু, তারা প্রাইভেট চেম্বারে শুধু ফ্লু রোগী দেখবে। অথবা বিপিএমপি এর উদ্যোগে 2টা চেম্বার বা 3টা চেম্বার বা 5টা চেম্বার ফ্লু কর্নার হিসেবে কাজ করবে, সেখানে 2 জন ডাক্তার শিফট করে 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 যাবে। এখন প্রাইভেট চেম্বার যে বলি, আমি যদি আদ্যপান্ত চিন্তা না করে বলি সব প্রাইভেট চেম্বার খুলে দেন, সব রোগী দেখা শুরু করেন, আমি তো দেখতে রাজি, আমি দেখলাম। তাহলে এই সব ডাক্তারের মধ্যে সিংহভাগ ডাক্তার যদি এক্সপোজ হয়ে যায় করোনা রোগে, তাহলে তো সেই বন্ধই হয়ে গেল। আমি বন্ধ করলাম না, অটোমেটিকই বন্ধ হয়ে গেল, ঠিক না? ডাক্তাররা কিন্তু মিথ্যাচারও করতে পারে, যে আমার সাথে ইটালি ফেরত একজনের দেখা হয়েছে, এই জন্য আমি চেম্বার বন্ধ করে বাড়িতে বসে আছি। কাজে আপনার তো ডাক্তারের মিথ্যাবাদী বানানোরও দরকার নাই, আপনি তাকে ফোর্স করার দরকার নাই। তো আমি তো বললাম, তো চিকিৎসার ব্রত নিয়ে ডাক্তার হয়েছে, আপনি তাকে একটা নিয়মের মধ্যে ফেলে দেন আপনার ভালোর জন্য। আপনি বলে দেন বিপিএমপি এর থ্রুতে হোক আর প্রাইভেট ডাক্তারদের মধ্যে হোক, তাদের মধ্যে একটা পুল করে দিন যে এই এলাকা ভিত্তিক এই 2টা চেম্বার করোনা এবং করোনা সাসপেক্টেড রোগী ডিল করবে। তাহলে কি হবে? তাহলে সেই জায়গার প্রিকশনটা ভালো হবে, কিন্তু যে পিপিইটা পরবে, তার এখানে ঢোকার সময় স্যানিটাইজার দিয়ে দেবে, মেইনটেইন করাও সহজ হবে। ইভেন সে যে গ্লাভ মাস্ক এগুলো খুলে যে ফেলবে ডিসপোজাল, সেটাও আপনার জন্য সহজ হবে। সারা বাংলাদেশের সব চেম্বার খুলে বসে থাকবে, সব পিপি এগুলো ফেলবে কই? দেখা যাবে ওইগুলো থেকে জীবাণু ছড়াচ্ছে, এগুলো মেইনটেইন করবে কিভাবে? কাজেই
করোনা কর্নার করে বা এখানে সিলেক্ট, কিন্তু এইটার মানে এই না, আমি কিন্তু বলতেছি না যে প্রাইভেট চেম্বার সব বন্ধ করে দিতে। প্রাইভেট চেম্বার যারা করেন তাদের মধ্যে একটা মেকানিজম করে নিতে হবে। মানুষকে করোনা রোগীগুলো তারাও তো রোগী, তারা তো অপরাধ করে নাই, ঠিক না? তারা তো অন্যায় করে, কাউকে গুলি করে নাই, কোনো একটা ধর্ষণ মামলার আসামি না যে আপনি এটা দেখে দূর দূর করে ছেড়ে দেবেন। চুরি করে নাই, ডাকাতি করে নাই। কাজে ওদের সেবা কিভাবে নিশ্চিত করা যায়, এলাকা ভিত্তিক যে 5 জন প্রাইভেট চেম্বার করে তারা বসুক, তারাই বসে ঠিক করুক যে আমরা একটু অনার করে আমরা এইভাবে সেবা দিই। সেবা আপনাদেরকে দিতে হবে, কিন্তু মেকানিজমটা আপনাকে বার করে নিতে হবে। আচ্ছা স্যার, অনেক ধন্যবাদ স্যার। এতগুলো প্রশ্নের সবগুলো আপনি ধৈর্য ধরে স্যার উত্তর দিয়েছেন এবং আপনার এই এত ব্যস্ত সময়ের মধ্যে আমাদেরকে সময় দিয়েছেন। স্যার অনেক ধন্যবাদ। আপনি সাথে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আপনার পরিবারের পক্ষ থেকে জি, আসসালামু আলাইকুম। সো দর্শক, আপনারা এতক্ষণ শুনলেন স্যারের মুখ থেকে বিভিন্ন ইনফরমেশন। আমরা সবগুলো প্রশ্নের আপনাদেরকে প্রোভাইড করার চেষ্টা করেছি, সঠিক তথ্যগুলো, এবং আমি সবগুলো প্রশ্ন কিন্তু এখান থেকে পিক করে করে আপনাদেরকে এই তথ্যগুলো উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করছি ইনফরমেশন গুলো আপনাদের সবার কাজে লাগবে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, এখানে একটা সাইকিয়াট্রিক এবং ডিঅ্যাডিকশন ট্রিটমেন্ট সেন্টার। আপনাদের এই সময়ে, এই যে করোনা এই মহামারী যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে, এই সংক্রমণের সময় আমরা সবাই কিন্তু একটা মানসিক চাপে আছি, আতঙ্কের মধ্যে আছি এবং প্যানিকও আছি খানিকটা। তো সেক্ষেত্রে যে কারো কোনো রকম কোনো সমস্যা হলে, মেন্টাল হেলথ ইস্যু রিলেটেড কোনো প্রবলেম হলে, আপনারা আমাদেরকে 24/7 পাশে পাবেন। আমরা টেলিকাউন্সিলিং এর মাধ্যমে আপনাদেরকে 24/7 সেবা দিয়ে যাচ্ছি। তো আশা করছি সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে করোনা সংক্রান্ত অন্য কোনো টপিক নিয়ে আমরা আবার নতুন কারোর সঙ্গে আসবো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি।